হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি ভাব কম্পিটিটিভ ইংলিশ, একটি লিডিং কম্পিটিটিভ ইংলিশ ইনস্টিটিউট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ আমি শুরু করতে চলেছি। এই সিরিজের এটা কিন্তু প্রথম ভিডিও। সেই সিরিজটা হচ্ছে অপশনাল উইথ টপার্স, অর্থাৎ এই অপশনালের যে একটা জার্নি তোমরা নিতে চলেছো, তোমাদের মধ্যে অনেক সমস্যা থাকে, তো এই প্রত্যেকটা অপশনাল নিয়ে যারা টপ করেছেন, যারা ডাব্লিউবিসিএস এর একটা জার্নি কভার করেছেন, সেই অপশনাল নিয়ে কিন্তু আমি কোনো না কোনো টপারকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো ঠিক সেই সিরিজের প্রথম ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের সকলের প্রিয়, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপ, আমাদের সকলের প্রিয় পৃথ্বীশ নাথ স্যার। স্যার কিন্তু আমরা জানি 2022 সালে রেভিনিউতে র্যাঙ্ক ওয়ান হয়েছিলেন এবং স্যারের অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি। তো তাই আমি অ্যানথ্রোপোলজি নিয়ে আজকে কিন্তু স্যারের সামনে বেশ কিছু প্রশ্ন রাখবো, যা তোমাদের প্রশ্ন যুগ যুগ ধরেই চলে আসছে। এবার সেখানে আমরা আনবো ক্ল্যারিটি। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এই অপশনাল এর এই নমস্কার। ভিডিওটাতে আসার জন্য। তো স্যার, প্রথমেই আমি একটা প্রশ্ন আপনার কাছে করব। ইন্ট্রোডাকশন, অ্যানথ্রোপোলজি অপশনাল সম্পর্কে আপনার নিশ্চয়ই কখনো কোনো একটা ধারণা সৃষ্টি হয়েছিল, এবং এই সাবজেক্টটার সঙ্গে সত্যি বলতে কতদিন ঘর করছেন, এবং এই সাবজেক্টটা সম্পর্কে আপনার শুরুর দিকের ধারণা এবং আজকের ধারণাটা কি? শুরুর দিকে তো আমার কোনো ধারণা ছিল না, কারণ 2019 সালে আমি ফেব্রুয়ারি মাসে প্রিলিমসে বসি। তার আগে আমার মাস ছয়েকের প্রিপারেশন ছিল। তো প্রিলিমসে বসার পর আমার নম্বরটা আমি দেখলাম যে 132 মতো থাকছে। যখন সে বছর আনসার কি দেওয়া শুরু হলো, আগে আনসার কিউ আমরা ঠিক মতো পেতাম না। তো এটা একটা তখন নতুন ছিল পিএসসি। তো যখন দেখলাম 100, তখন একটা ধারণা ছিল যে 120-র বেশি নম্বর পেলে মোটামুটি মেন্স এর জন্য তৈরি হওয়া যায়। এখন অবশ্য ধারণাটার কিছু পরিবর্তন ঘটেছে। এখন কোনো আপার লিমিট সেভাবে দেওয়া খুব মুশকিল হয়ে যায়। এখন আমরা 130 মতো একটা টার্গেট করি। তো যখন দেখলাম যে 120 থেকে একটু বেশি 132 রয়েছে, আমার আমার তখন মনে হলো যে এবার মেন্স এর প্রিপারেশনটা স্টার্ট করা উচিত। এবং মেন্স এর প্রিপারেশন বলতে গ্রুপ এ বির প্রিপারেশন বটে, বি গ্রুপ আমি কখনো দেইনি, গ্রুপ এ এর প্রিপারেশন। আচ্ছা, তো সেক্ষেত্রে অপশনাল কি নেব এই একটা কনফিউশন তখন আমার মধ্যে ছিল, এবং স্বাভাবিকভাবেই তখন খুব একটা আইডিয়া কিছু ছিল না। তো তখন আমরা যেটা শুনেছিলাম সিনিয়র দাদিদের কাছে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, যে কিছু কিছু সাবজেক্ট আছে যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, এগুলো নিয়ে, জিওগ্রাফি, এগুলো নিয়ে নিলে পরে মোটামুটি একটা নম্বরটা ভালো ওঠে। এগুলো স্কোরিং অপশনাল, এবং এগুলোতে মেটেরিয়াল যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল, গাইডেন্স অ্যাভেলেবল, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমি ওই প্রথম 2019 সালে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা স্টার্ট করি প্রিলিমস পরীক্ষার পরে, এবং কিছু নোটস জোগাড় করি। আচ্ছা, ওই মুহূর্তে আমার সৌভাগ্য হয়েছিল যে ডক্টর উপল মান্না স্যারের সান্নিধ্যে আসার। আমার অ্যানথ্রোপোলজির একমাত্র টিচার, বা যদি বলতে হয় তাহলে শ্রী উপল মান্না স্যারের কাছেই আমি অ্যানথ্রোপোলজির গাইডেন্স নিয়েছি। আচ্ছা, এবার ব্যাপার যেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা, সেটা নিয়ে আমি পরীক্ষা দেওয়ার পর 2019 সালেই আমি গ্রুপ এতে ডাক পাই। এবার এই 2019 সালের গ্রুপ এতে ডাক পাওয়ার যে গল্পটা, সেটা আমি জানতে পারি হচ্ছে 2021 সালে। তার কারণ মাঝখানে 2020-র একটা কোভিড এর ইয়ার ছিল, সেই সময় আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। তো আমি যখন 2021-এ জানতে পারলাম যে আমার গ্রুপ এতে ডাক পেয়েছে, তখন যদি লুকিং ব্যাক, আমি এমসিকিউতে বেশি নম্বর ছিল না সেই বছর, আমার এমসিকিউতে 445 নম্বর ছিল। তো তখন বুঝলাম যে অ্যানথ্রোপোলজিতে খুব খারাপ স্কোর হয়তো আসেনি, আর ডেসক্রিপটিভে আমি বরাবরই খুব একটা খারাপ নই। কাজে সব মিলিয়ে গ্রুপ এতে আমার কলটা চলে এসছে। কিন্তু সেই বছর আমার কোনো গ্রুপে জব হলো না। পরবর্তীকালে 2020 সালের ডব্লিউবিসিএস এ আমি যেটাতে সেখানেও গ্রুপ এতে আমার জব হলো না, কিন্তু গ্রুপ সি তে আমি বর্তমানে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে রেভিনিউ অফিসারের জবটা পেলাম, যেটাতে আমি বর্তমানে কর্মরত। 2021 সালে যে পরীক্ষাটা হলো অ্যানথ্রোপোলজি, তো সেখানেও আমি মেন্স পরীক্ষায় অ্যাপিয়ার করলাম, অ্যানথ্রোপোলজি নিয়ে পরীক্ষা বসলাম, এবং 1.5 নম্বরের জন্য আমার সিলেকশন আসেনি সেই বছর। তো যখন সেবা যেটা পিএসসি, এটা পূর্ণাঙ্গ, এবং সেটাই একমাত্র বছর এখনো পর্যন্ত যার একটা পূর্ণাঙ্গ মার্কসের লিস্ট আমাদের কাছে আছে, কোন ক্যান্ডিডেট কত পেয়েছে মেইনসে, ইরেসপেক্টিভ অফ দে পাস্ট অর নট। প্রত্যেকটা ক্যান্ডিডেট মেইনসে যারা বসেছিল তাদের নম্বরের লিস্ট আছে, এবং আমি দেখি অ্যানথ্রোপোলজিতে আমার 400-র মধ্যে 185 নম্বর এসছে। তো আমার মনে হয়েছে যে সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজির আমার 3 বছরের এক্সপেরিয়েন্স, এবং এটা আমি থার্ড টাইম মেন্স দিচ্ছি, আগের দুটো মেন্স আমার ক্লিয়ার করা। তো সেই ক্ষেত্রে অ্যানথ্রোপোলজির নম্বরটা দেখে একটু অবাকই হয়েছিলাম।
এই বছর 2022-এ আমার র্যাঙ্ক চলে এসছে, কম্বাইন্ড মেরিট লিস্টে 14 র্যাঙ্ক এসছে এবং রেভিনিউ সার্ভিসে 1। তো এইবার হয়তো অ্যান্থ্রোতে অতটা কম আসেনি, কিন্তু খুব যে বেশি এসছে তাও মেবি নট। যার কারণ আমার মনে হচ্ছে এবছর ডেসক্রিপটিভটা খুব একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে গেছে। হ্যাঁ, কারণ এবছর আমরা অনেকগুলো সাবজেক্টই দেখতে পাচ্ছি যেখানে এমসিকিউতে মার্কস যাদের খুব বেশি এবং যাদের স্ট্যান্ডার্ড ডেসক্রিপটিভ রাইটিং তারাই মোটামুটি কিন্তু এবার সিলেকশন পেয়েছে। আমার সব মিলিয়ে যেটা মনে হয়েছে, আপনি বললেন খুব ইন্টারেস্টিং যে তখন কিরকম আইডিয়া ছিল, এখন কিরকম আইডিয়া হয়েছে। তখন আমার আইডিয়া ছিল যে এটা খুব স্কোরিং সাবজেক্ট, কিন্তু আমার এখন এটা আইডিয়া হয়েছে যে এর স্কোরিং পোটেনশিয়ালটা অতটা নয় যতটা উই আর সাপোজ টু বিলিভ এট ইন দ্য বিগিনিং। এটাতে মোটামুটি 200 থেকে 220 নম্বর খুব ভালো নাম্বার, 50 থেকে 55% মার্কস খুব ভালো, এবং এক্সট্রা অর্ডিনারি লিখলে 60% অব্দি নম্বর উঠতে পারে। বাট মোর দ্যান 60% আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাভিং সেড দ্যাট, অ্যানথ্রোপোলজির বেনিফিটস গুলো আবার অনেক অন্যরকম আছে। যেমন অ্যানথ্রোপোলজি নিয়ে যদি আপনি পড়াশোনা শুরু করেন তাহলে বইয়ের কোনো অভাব হবে না, মেটেরিয়ালের কোনো অভাব হবে না, এবং দ্বিতীয় যে ব্যাপারটা, গাইডেন্স বা গাইড টিচারেরও কোনো অভাব হবে না। কাজে আপনার যদি মনে হয় যে, আরেকটা ব্যাপার হচ্ছে অ্যানথ্রোপোলজি সিলেবাসটা কম্প্যাক্ট এবং খুব ব্রডলি ডিফাইন্ড সিলেবাস। মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে এত ব্রডলি ডিফাইন্ড সিলেবাস, এত মেটিকুলাসলি ডিফাইন্ড সিলেবাস যে আপনি যদি সিলেবাসটা পাশে রেখে পড়তে বসেন এবং সেই সিলেবাসটা পুরো কমপ্লিট করে যান, তাহলে এমন কোনো কোশ্চেন পরীক্ষায় থাকবে না যে কোশ্চেনটা আমি দেখেছি যে এই সিলেবাসের বাইরে। এইটা হয়তো সব অপশনাল, এই স্কোপটা হয়তো অফার করে না। অনেক জায়গাতে সিলেবাস গুলো জায়গায় জায়গায় ভেগ, এবং সেগুলো কিভাবে ডিল করতে হবে এটা একটা সমস্যা। তো আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রে অ্যানথ্রোপোলজির যেমন সুবিধা রয়েছে, তেমন একটা মেইন কন হচ্ছে যে আমরা যদি if we expect the sky in anthropology, then we may be disappointed at the end of the day. But if we want to make a very compact preparation, then anthropology is the subject you should choose. অনেক যেরকম অনেক ধন্যবাদ আপনাকে এতটা ইলাবোরেট করে ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টাকে তুলে ধরার জন্য। কারণ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছো কিংবা অ্যানথ্রোপোলজি অপশনাল নেবে বলেই ভাবছো। তো সেক্ষেত্রে দেখো, আমি যে সমস্ত কন্টেন্ট শ্যুট করি তোমাদের জন্য, যে কটা সেশন আনি, প্রত্যেকটা সেশন অনেক ভেবে চিনতে, অনেক অ্যানালাইজ করেই কিন্তু শ্যুট করা হয়। তো এই সেশনটা কিন্তু অ্যানথ্রোপোলজির জন্য বেশ ইম্পর্টেন্ট একটা সেশন হতে চলেছে। তো সেশনটা কিন্তু মন দিয়ে দেখবে এবং কমেন্টে কিন্তু ডেফিনেটলি জানাবে, তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই দেখো না কেন, ফেসবুক ইউটিউব দু জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে যাবে, যে সেশনটা স্যারের যে মূল্যবান বাক্যগুলো তোমাদের জন্য ঠিক কতটা হেল্পফুল হচ্ছে। একদম আনবায়াসড ওপিনিয়ন দেবে, যাতে আমিও জানতে পারি যে আরও কী করে ডেভেলপ করা যায়, কোন প্রশ্ন কভার করা যায়। তো স্যার আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ, প্রথমেই এত সুন্দর করে একটা অ্যানথ্রোপোলজির শুরু থেকে এখনও শেষ হয়নি, জার্নি শেষ তো বলে তো কিছু নেই, এই মুহূর্তে সবটাই শুরু। তো সেক্ষেত্রে এই যে জার্নিটাতে আপনার যে উপলব্ধি অ্যানথ্রোপোলজিকে নিয়ে, এই উপলব্ধিটা একটা খুব সত্যতার সাথে আপনি শেয়ার করলেন। তার একটা বড় কারণ হচ্ছে আমরা চারদিকেই অনেক কিছুই দেখতে পাই, সেই নিয়েও প্রশ্নে আসবো। তো তার জন্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অ্যানথ্রোপোলজি কাদের জন্য? অর্থাৎ অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে যখন গ্র্যাজুয়েশন পাস করতে না করতেই তাদের হাতে একটা করে চিরকুট চলে আসে যে নিজের স্বপ্ন পূরণ করো, ডাব্লিউবিসিএস অমুক তমুক বিভিন্ন পৃথিবীর এবং মানে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে এসে জোড়ে। তারা প্রত্যেকেই চায় তাদের ইনস্টিটিউট থেকে ডাব্লিউবিসিএস অফিসার বেরোক, সব ঠিক আছে, কিন্তু সেখানে ঠিক কোন জায়গাটা ঠিক নেই সেটা হচ্ছে অ্যাসপিরেন্ট যারা রয়েছে, ইমিডিয়েট যারা ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে, শুধুমাত্র তাদের দুটো টপার ইন্টারভিউ দেখেছে, তাদেরকে ইমিডিয়েটলি তারা অ্যানথ্রোপোলজিকে পিক করে নিচ্ছে তাদের অপশনাল হিসেবে, আরও 5টা সাবজেক্টে পিক করে নিচ্ছে। তোমার অ্যানথ্রোপোলজি অ্যাজ অ্যান অপশনাল কাদের পিক করা দরকার এবং কেন? অ্যানথ্রোপোলজি অ্যাজ অ্যান অপশনাল আমার মনে হয় যে যে কেউ পিক করতে পারে, এটা অ্যানথ্রোপোলজির বিশাল প্লাস পয়েন্ট। একটা আর্টস স্টুডেন্টও এই সাবজেক্টটা নিয়ে খুব একটা সমস্যায় ফেলবে না। একটা সায়েন্সের স্টুডেন্ট নিলে পরেও কোনো সমস্যার মধ্যে বিশেষ পড়বেন না বটেই, আর একজন কমার্স স্টুডেন্ট নিলে পরেও বিশেষ সমস্যার মধ্যে পড়বেন না। কারণ সত্যি কথা বলতে সাবজেক্টটা সহজে আয়ত্ত করা যায়। আমার যেটা উপলব্ধি হয়েছে যে আমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও থাকতো, আমার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, এবার সেই অর্থে বলতে গেলে যে কেমিস্ট্রির কিন্তু অ্যানথ্রোপোলজিতে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তার জন্য আমার অ্যানথ্রোপোলজি বুঝতে কোনো সমস্যা হয়নি। অ্যানথ্রোপোলজিতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, কারণ অ্যানথ্রোপোলজি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
মানুষের জীবনকে চেনা জানা এইটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, অ্যানথ্রোপোলজির ফার্স্ট পেপারে দেয়ার আর সার্টেন অ্যাসপেক্টস অফ বায়োলজি, সরি। এবং সেই বায়োলজিক্যাল অ্যাসপেক্টস এর মধ্যে একটা খুব রিসেন্ট, যেটা আমাদের খুব পরীক্ষার হলে গিয়ে খুব বদার্ট করবে, যে সমস্ত অ্যাসপিরেন্ট আগে পরীক্ষা দিয়েছেন তারা জানেন, এবং যারা দেবেন তারা উপলব্ধি করবেন যে জেনেটিক্স এর কিছু কোশ্চেন সেখানে থাকে, এবং সেখান থেকে কোশ্চেন বর্তমানে দিচ্ছে। এই গুটিগত জায়গা যদি বুঝতে অসুবিধা না হয়, বা ইউটিউবে এই সংক্রান্ত খুব ফ্রিলি ভিডিওস অ্যাভেলেবল রয়েছে, ইন্টারনেটে এই সংক্রান্ত বড় বড় এক্সপ্লেনেশন অ্যাভেলেবল রয়েছে, সেগুলো যদি একটু কষ্ট করে দেখে নেওয়া যায়, তাহলে একজন আর্টস এর ক্যান্ডিডেটের এই সাবজেক্টটা নিয়ে বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর অঙ্ক করার বা সেরকম তো কোনো ব্যাপার নেই, যাদের ম্যাথসে ভয় আছে তারাও নিঃসন্দেহে এই সাবজেক্ট নিতে পারে। তো সেই দিক থেকে বলতে গেলে অ্যানথ্রোপোলজি একটা ওয়াইড নাম্বার অফ পিপলের ক্ষেত্রে একটা চুজেবল অপশনাল হতে পারে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ার সময় অ্যানথ্রোপোলজি কিভাবে পড়তে হবে, এই জায়গাটা কিন্তু শুরু থেকে খুব কনসাস থাকতে হবে। মানে আমি মার্কেটে কোনো একজন ফেমাস টিচারের বা ফেমাস কোচিং সেন্টারের নোট নিয়ে নিলাম, এবং সেইটা যাকে জাস্ট প্রিপেয়ার করে চলে গেলাম হলে, তাহলে পরে কিন্তু অ্যানথ্রোপোলজি পরীক্ষাতে খুব একটা সুবিধা হবে না। যখন পরীক্ষার হলে আমরা যখন যাব, তখন গিয়ে মনে হবে যে পরীক্ষাটা হলো কিন্তু 400 কমপ্লিট করতে পারলাম না, বা হলো কিন্তু 400-র মধ্যে 310 মোটামুটি লিখলাম, বাকিগুলো ঠিক মতো লিখতে পারিনি। এইরকম নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু হতে হবে। তো অ্যানথ্রোপোলজির জন্য একটা ইলাবোরেট ভাস্ট কম্প্রিহেন্সিভ প্রিপারেশন দরকার। মেটেরিয়াল যেমন অ্যাভেলেবল, সেই মেটেরিয়াল গুলোর প্রপার ইউজ কিন্তু করা জানতে হবে। ঠিক। তো স্যারের এই বক্তব্য থেকে কিন্তু তোমরা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়েই যাচ্ছ। যে প্রশ্নটা আমি যে কারণেই করেছিলাম সেটা হচ্ছে যে ইনিশিয়ালি যদি কারোর কথার ভিত্তিতে বা কোনোভাবে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির খপ্পরে পড়ে গিয়ে, খুব এই ভাষাতেই বলছি, যদি কোনো অপশনাল তুলে নাও যেটার জন্য তুমি হয়তো তৈরি হওনি বা জানোও না, সেটা কিন্তু ভবিষ্যতে একটা ডেড এন্ড হতে পারে। ওকে, সেটা একটা ক্ষতিকারকভাবেই তোমার জন্য একটা কিছু হতে পারে। তো স্যার এর পরে একটা এইটার প্রশ্নটারই একটা পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজির প্রিপারেশন বা আজকাল একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি বলতে পারেন। ট্রেন্ডটা হচ্ছে যে অপশনাল নোট কেনার একটা হিড়িক উঠেছে রাদার দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অপশনাল। সেটা হিস্ট্রি অপশনাল হতে পারে, সোশিও হতে পারে, অ্যান্থ্রো হতে পারে। তো স্যার এই অ্যান্থ্রোর ক্ষেত্রে স্টুডেন্টরা যদি দেখে এখন কোথাও একটা 3,000 টাকাতে অপশনাল বিক্রি হচ্ছে, 2,500 টাকা অপশনাল বিক্রি হচ্ছে, বিকজ দে আর ডুইং দেয়ার বিজনেস, তাদেরকে আমি কিছু বলতে পারি না। তো এই শুধুমাত্র একটা পেপার ওয়ান আর পেপার টু নোট কিনে কি অ্যানথ্রোপোলজিতে এই কম্পিটিশনে টিকে থাকা যাবে, নাকি আন্ডারস্ট্যান্ডিং বা কোথাও মেন্টারশিপটাও নিতে হবে? ইটস আ ভাইটাল কোশ্চেন ফ্রম মি অ্যাকচুয়ালি। সব কটাই ইম্পর্টেন্ট। এবার আমরা যখন একটা নিউ অ্যাসপিরেন্ট, তার সাথে হুইচ নোট টু পিক আপ অ্যান্ড হুইচ নোট নট টু, এটা ডিসাইড করাটা একটুখানি ডিফিকাল্ট। আমরা মার্কেটে, আমি নাম করেই বলতে পারি, সেটা কতটা সঠিক হবে আমি জানি না, যে আমাদের 3জন খুব ফেমাস টিচার রয়েছে যাদের নোট, ওই টিচারের নোট আর কি খুব ভালো মতো, আপনার কথায় কোট আনকোট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিক্রি হয়, এবং তারা বিক্রি নানা জায়গায় বা কোনো ইনস্টিটিউশন থেকে সেগুলোকে একটা বিক্রি করার বা একটা সেল করার প্রবণতা আছে। ঠিক আছে, তো আমি বলছি না অ্যাজ সেই নোটগুলো যদি কেউ নিয়ে রাখেন সেটা খারাপ, নিয়ে রাখা অবশ্যই ভালো, এবং নিয়ে রাখলে তো কোনো ক্ষতি নেই, না, সেখানে ভুলভাল কিছু লেখা আছে এমনটা নয়, হ্যাঁ মানে আমি শুধু কিন্তু সেই প্রশ্ন নোট করে রাখছি যে ভিত্তিক। এই শুধুমাত্র নোট কিনেই বহু ছাত্রছাত্রীরা ভাবছে যে আমার প্রিপারেশনটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমি স্বয়ংসম্পূর্ণতাকে আদৌ প্রাপ্তি হচ্ছে শুধুমাত্র নোট কিনে, এটাই জানতে চাইছি। শুধুমাত্র কোনো একটা নোট কিনে বা কোনো একটা বইকে ফলো করে, ঠিক বাজারে সেই রকম ভাবেই কটি খুব পপুলার বই আছে মার্কেটে অ্যান্থ্রোপোলজির জন্য, যেমন বিবেক ভাসনে স্যারের অ্যান্থ্রোপোলজি সিম্পলিফাইড ভীষণই একটা পপুলার বই। সেরকম স্যার আকশাদ জৈনের বই আছে, যারা আইএস এর উনি র্যাঙ্ক করেছিলেন, তো ওনার লেখা একটা বই রয়েছে, সেই বইটাও ভালো। আমি বলছি প্রত্যেকটা বইয়ের প্রোজ এন্ড কনস আমি আলোচনা করতে পারি, কারণ আমার কাছে কমপ্লিট হ্যাঁ বুক প্লিজ রয়েছে করুন, মানে যেগুলো এটা আমরা মার্কেটে দেখো অ্যাভেলেবেল। কমপ্লিট অ্যানথ্রোপোলজির স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, প্লিজ করুন আপনি, ছাত্রছাত্রীদের হেল্প হবে। আমি করতেই পারি, এবং আমি জাস্ট টিচারদের নাম বলছি না, সেটা অসম্মানজনক হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেই সমস্ত টিচারদের নোট, যাদের নোট আপনি বলছেন কেনা, আমার ইঙ্গিত যারা অ্যানথ্রোপোলজির সঙ্গে যুক্ত তারা বুঝতে পারবেন যে 3জন বিখ্যাত স্যারের নোট এখানে খুব চলে, এবং প্রতিটা নোটই কোয়ালিটি নোট, আমি কিন্তু কাউকে ছুটি করছি না, নোট, এবং সেই নোট আমার কাছেও ছিল। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে একটা নিউ অ্যাসপিরেন্টের সামনে আপনি যদি আকসার জৈন ধরেন, আপনি যদি
বিবেক ভাসমে স্যারের বই ধরেন, আপনি যদি 3টে নোটস ধরেন, আপনি যদি ওরিয়েন্টাল পাবলিকেশনের যে বাংলা বইটা রয়েছে সেটা ধরেন, আপনি যদি শিবশঙ্কর দাস ধরেন, আপনি যদি কস্তুরী ম্যামের বই ধরেন, তো আমি তো বলেই যেতে পারি বইয়ের নাম যে কোনগুলো অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে ভালো, কোনগুলো চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যে সে কি করবে, এবার সে নেক্সট কোশ্চেন হচ্ছে এবার আমি কি প্রতিটা বই প্রথম থেকে পড়া শুরু করব? যারা আরো অ্যান্থ্রোপোলজি সাবজেক্টের ভেতরে ঢুকতে চায় তারা এমবার পড়তে পারে, ঠিক আছে, নো প্রবলেম রিগার্ডিং দ্যাট, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাকে এক্সাম পারপাসে আমার কতটুকু লাগবে এবং কিভাবে লাগবে। আমার মনে হয় যে এর মধ্যে যে কোনো একটা নোটকে আপনি প্রথমে চুজ করুন, ঠিক আছে, যে এইটা আমার বেসিক প্রিপারেশনের জন্য নোট, এবং আপনি প্রথমেই মিলিয়ে নিন পাশে সিলেবাসটা রেখে যে সেই সিলেবাসটার কতটা সেই নোটটা কভার করছে। একটা নোট আমি দেখেছি যে 3টে নোট মার্কেটে অ্যাভেলেবেল, মেইনলি টিচারদের নোট। তো তাদের মধ্যে কোনো নোটই গোটা অ্যান্থ্রোপোলজি সিলেবাসের 75%-এর বেশি কভার করে না। যদি কোনো একটা নোটকে যদি প্রথমে রেখে সেই নোটটার উপর বেসিস করে যদি প্রিপারেশনটা স্টার্ট করা যায়, তারপর আমাকে দেখতে হবে যে সেই নোটটা একবার সম্পূর্ণ পড়ার পর ডব্লিউবিসিএস এর অ্যান্থ্রোপোলজি সিলেবাসটাকে পাশে রাখতে হবে। পাশে রেখে আমাকে দেখতে হবে যে আমি যতটা পড়লাম সেটা ওই সিলেবাসের কোন পার্টটুকু কভার করলো, আর কোন পার্টটুকু সেখান থেকে আমরা কভার করতে পারলাম না। এবার সেই পার্টটুকু কিন্তু আপনাকে এবার অন্য কোনো জায়গা থেকে কভার করতে হবে। এবার সে অন্য কোনো জায়গাটা থেকে হবে সেইটা ডিপেন্ড করছে হচ্ছে, যদি আপনি একটা বই বেস, ধরুন বিবেক ভাসমে আপনার হচ্ছে কি একটা প্রথম প্রথম বই, যে বিবেক ভাসমেটা আপনি কমপ্লিট করলেন, কিন্তু বিবেক ভাসমে অনেক জায়গায় কভার করবে না। ইনফ্যাক্ট বিবেক ভাসমে আমাদের ডব্লিউবিসিএস অ্যান্থ্রোপোলজি সিলেবাসে 60 থেকে 65% কভার করে, নট মোর দ্যান দ্যাট। এবার বাকি যে 35% রয়ে গেল সেটা আপনাকে কোত্থেকে কভার করতে হবে। এবার সেই জায়গাটা যদি আপনাকে ভাবতে হয়, এবার আকসার জৈন, আকসার জৈনের বইটা কেন ভালো, আর কেনই বা সেটা অতটা আলটিমেটলি কমপ্লিটলি আমার একটা কমপ্লিট বুক নয় ডব্লিউবিসিএস এর জন্য। আকসার জৈন স্যারের বইয়ের যেটা ব্যাপার, যে আকসার জৈন স্যার ছোট কথায় কিভাবে উত্তরগুলো লিখতে হবে সেটা বুঝিয়েছেন, কোন কোন জায়গায় কোথায় কোথায় ছবি দিতে হবে সেটা আকসার জৈন স্যার বুঝিয়েছেন, ঠিক আছে। এবার এইটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু একদম সিম্পল কোশ্চেন গুলো আলোচনা করা আছে, খুব কমপ্লিকেটেড কোশ্চেনে কিন্তু আকসার জৈন স্যার যাননি। এর ফলে যেটা হচ্ছে যে একটা দিকে সুবিধা যে ক্যান্ডিডেটরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য ঠিক কতটা লিখবে এটা আকসার জৈন স্যারের বই থেকে ভালো পাওয়া যায়। বিবেক ভাসমা স্যারের বইয়ের যেটা সুবিধা, বিবেক ভাসমা স্যারের বইতে খুব সুন্দর করে ফ্লো চার্ট এবং তার সাথে গিয়ে বিভিন্ন রকম ডায়াগ্রাম, মানে জাস্ট একটা স্কেচ, ঠিক আছে, একটা আমার কোনো সময় থাকবে না যে ইলাবোরেট ছবি আঁকার মতো, বাট ওই যে একটা ফ্লো চার্ট করে লেখা আর একটা স্কেচ তার সাথে অ্যাড করে দেওয়া, এইটা বিবেক ভাসমান স্যারের কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে। whereas আকসার জৈন স্যারের বই থেকে আমাদের এটা মূল্য শিক্ষণীয় যে তোমার উত্তরের সাইজ কতটা হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যান্থ্রোপোলজি যেটা 400 নম্বরের কোশ্চেনটা দেয় তার একটা প্রধান সুবিধা হয় যে একটা আমাদের ল্যাক অফ টাইম শর্টেজটা খুব চলে আসে পরীক্ষার হলে গিয়ে। এবার 200 নম্বরের জন্য 3 ঘন্টা হওয়া উচিত নয়, অ্যান্থ্রোপোলজি একটা ইলাবোরেট উত্তর লেখার ব্যাপার, এটা জাস্ট অঙ্ক করা নয়। তো 200 নম্বরের জন্য অন্তত 4 ঘন্টার সময় অ্যান্থ্রোপোলজি ডিমান্ড করে, তাহলে আপনি স্যাটিসফ্যাক্টরিলি সব প্রশ্নের উত্তর লিখতে পারবেন। আমি বিভিন্ন স্যারেদের নোটও লিখেছি যে এক একটা নোট এতটাই বড়, এক একটা কোশ্চেনের উত্তর এক একটাই বড়, যে সেই সমস্ত উত্তর সেই প্যাটার্নে লিখতে গেলে সময় পাবে না। আরেকটা সমস্যা এখন রয়েছে যে সাম্প্রতিককালে অ্যান্থ্রোপোলজির যে মার্কস ডিভিশনটা, আগে 30 মার্কস 40 মার্কসের কোশ্চেন দেওয়া হতো, এখন সেটা 10+10 এইরকম ভাবে 10+10+10+10 এইভাবে 4টে ভাগে ভাগ করে একটা 40 মার্কসে সাজানো হচ্ছে। ফলে এর দুটো দিক আছে, এক হচ্ছে যে কোন একটা কোশ্চেন নিয়ে বেশিক্ষণ সময় কাটানোর অবকাশ নেই, কারণ একটা 10 নম্বরের কোশ্চেন শেষ করার জন্য আপনি 9 মিনিট পাচ্ছেন, প্লেন অ্যান্ড সিম্পল। তো একটা 10 নম্বরের কোশ্চেন শেষ করার জন্য যদি আপনি 9 মিনিট পান, সেখানে আপনি যতই জানেন লিখে আসতে পারবেন না। আপনাকে মেইন জায়গাগুলো পয়েন্ট বেসিসে তুলে ধরতে হবে, এছাড়া আপনার রাস্তা নেই। নাহলে যেটা হয় বিশেষ করে নতুন অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে, যাতে ফার্স্ট হাফটা খুব ভালো হলো কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সময় রইলো না। মানে একটা কোশ্চেনের ধরুন গ্রুপ এ গ্রুপ বি দুটো পার্টে ভেঙে দেওয়া আছে কোশ্চেনটাকে, গ্রুপ এ লিখতে তারা 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ব্যয় করে ফেললো, গ্রুপ বি তে যখন পৌঁছলো তখন 1 ঘন্টা বাকি, ফলে লেখার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কমে গেল। ফলে কি হয়েছে, শেষের কোশ্চেন গুলোতে আর নম্বর পাওয়ার মতো জায়গা বিশেষ থাকলো না।
ফলে একটা ইউনিফর্মলি লিখতে হবে, এবং ইউনিফর্মলি লিখতে গেলে বেশি লেখা যাবে না, কিন্তু উত্তরে যথাসম্ভব ইনফরমেশন কম্প্যাক্ট করে দিতে হবে। এর জন্য যদি ছোট ছোট বুলেট করে দেওয়া যায়, ফ্লো চার্ট ইউজ করা যায়, ডায়াগ্রাম ইউজ করা যায়, তাহলে লেখার সময়টা কম লাগে, অথচ কিন্তু যে মেইন বক্তব্যটা সেটা কিন্তু সহজে উপস্থাপনা করে দেওয়া যায়। এইটা একটা আমরা অ্যানথ্রোপোলজিতে এটা আমরা আমরা যে খুব স্যাটিসফাইড তা নই, কারণ অবশ্যই একটা কোশ্চেন 10 নম্বর হয়ে যাওয়ার কারণে সেখানে আমরা যতটা জানি পুরোটা লিখে আসা খুব সমস্যা হয়ে উঠছে, কারণ আমার সময় নেই, আমি একটা নিয়ে বেশিক্ষণ কাটাতে পারবো না। দ্বিতীয় যেটা ব্যাপার হচ্ছে যে এইভাবে 10 নম্বর ভেঙে দেওয়ার কারণে গোটা সিলেবাসের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে কোশ্চেন চলে আসছে। যদি 40 নম্বরের আপনার কোশ্চেন দেয়, তাহলে একটা কোশ্চেনে আপনাকে সিলেবাসের 5টি জায়গা থেকে কোশ্চেন ম্যাক্সিমাম জিজ্ঞেস করার আপনার স্কোপ থাকছে, 40 5 200। কিন্তু যদি 10-এর কোশ্চেন দেয়, আপনাকে 20টা ডিফারেন্ট পার্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করার স্কোপ থাকছে। ফলে এই ব্যাপারটা এই হয়েছে যে যে পার্টগুলো আপনি ভেবেছেন যে এই পার্টটা আবার নোটে নেই, তাহলে এই পার্টটা আমার সেইভাবে তৈরি না করলেও চলবে, যে সেই রকম কোশ্চেন আপনাকে ছেড়ে কিন্তু 10 10 করে বেশ কিছু নম্বর আপনাকে ছেড়ে আসতে হবে। ফলে এই যে কোশ্চেন গুলো ইলাবোরেটলি না লিখে সংক্ষেপে লেখার যে গুরুত্বটা, এইটা না পুরোনো দিনের স্যারদের নোটে নেই। এই জিনিসটা বিবেক ভাসমাতে বা অক্ষয় জৈন স্যারের বইতেও যে কমপ্লিট এম্বার এম্বার বা এই ধরনের সাবজেক্টের বই থেকে তো আশা করা যায় না উত্তর লেখার প্যাটার্ন। বা আমাদের একটা খুব এফেক্টিভ বই রয়েছে বাংলা এবং ইংরেজি দুটোতেই অ্যাভেলেবল, সেটা হচ্ছে শিবশঙ্কর দাস অ্যানথ্রোপোলজির ওপর। এটার ইংলিশ ভার্সনটা একটু রেয়ার, কিন্তু কলেজ স্ট্রিটে অ্যাভেলেবল। আর বেঙ্গলি ভার্সনটা ইজিলি অ্যাভেলেবল, ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবল, আবার কলেজ স্ট্রিট বা যে কোনো বইয়ের দোকানে অ্যাভেলেবল। ঠিক আছে, তো এই শিবশঙ্কর দাসের বইটা কিন্তু খুব এফেক্টিভ। কেন এফেক্টিভ সেটাও আমি বলে দিই। কারণ শিবশঙ্কর দাসের বইগুলো মেইনলি পুরনো ডব্লিউবিসিএস এর কোশ্চেনের উত্তর হিসাবে তৈরি করা। পুরনো বছরের ডব্লিউবিসিএস এর যে কোশ্চেন গুলো এসছে, ওরা সেই কোশ্চেন গুলোর উত্তর উনি তৈরি করে দিয়েছেন। কস্তুরী ম্যামের একটা বই, ওটা বাংলাতেই লেখা। তো সেই বইটাতেও আমরা এই ধরনের জিনিসপত্র দেখতে পাই, যে ওখানেও কিন্তু পুরোনো বছরের বাংলার কিন্তু উত্তর করে দেওয়া আছে। ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বই রয়েছে, সেটারও আবার বাংলা ইংরেজি দুটো ভার্সন অ্যাভেলেবেল। এখানেও ইংলিশ ভার্সনটা কম্পারেটিভ রেয়ার, আর বাংলা ভার্সনটা ইজিলি অ্যাভেলেবেল। সেখানেও ডব্লিউবিসিএস এর এরকম কিছু কোর্স, কিন্তু ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা যেটা ডক্টর সোমনাথ বাসু স্যারের বই, তো সেই বইয়ের যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে কোশ্চেন গুলো একটু পুরনো দিনের, অর্থাৎ আমার মাঝে মাঝে মনে হয় যে প্রপার পরবর্তীকালে যে আপডেশন, যেটা কার্তিক চন্দ্র মন্ডলের বইয়েরও একটা সমস্যা ছিল, যে আপডেশন গুলো মানে একটুখানি যথাযথভাবে ওখানে হয়নি। এখানে শিবশঙ্কর দাসের বইতে বা কস্তুরী ম্যামের বইতে আপডেশনটা কিন্তু অ্যাভেলেবেল। তো আমি বলবো যে এই ধরনের বইগুলো থেকে হেল্প নিতে হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে পুরো সিলেবাসটা পুরো সিলেবাসটা যেন কভার হয়। একটা মেইন বই থাকবে, এবং তার সাথে একটা বিভিন্ন সিলেবাসের জায়গাগুলো বোঝার জন্য আরেকটা বই থাকবে। বাংলায় যারা অপশনাল প্রিপারেশন নেন, তারা শুরুতেই আর এম সরকারের বইটা কেনেন। আর এম সরকার একদম অবিসংবিদিত বাড়িতে মার্কেটে চলে, কিন্তু আর এম সরকারের বইয়ের সীমাবদ্ধতা প্রচুর। আর এম সরকারের বইটা একটু আগেকার ডব্লিউবিসিএস এর পক্ষে খুব উপযুক্ত ছিল, কিন্তু ওই বইটারও বর্তমান ডব্লিউবিসিএস এর গতি প্রকৃতির সাথে ঠিক এগিয়ে চলার মতো ব্যাপারটা কিন্তু ওই বইটাতে আমরা কম পাচ্ছি। ঠিক আছে, তো আমার যেটা মনে হয়, যদি একটা প্রপার, আমি কিন্তু অনেকগুলো বইয়ের নাম এবং অনেক মেটেরিয়ালের নাম মাঝখানে বলে দিলাম, তো এদের মধ্যে যে কোনো একটা বই দিয়ে বা যে কোনো একটা মেটেরিয়াল দিয়ে প্রথমে শুরু করা হোক। তারপর দেখা যাক যে সিলেবাসের কোন জায়গাটা আমার বিভিন্ন জায়গা থেকে অসুবিধা হচ্ছে, তারপর সেই জায়গার বইগুলো একটুখানি কিনতে হবে। তো অ্যানথ্রোপোলজি একটা অপশনাল নিয়ে তার সাথে ঘর করতে গেলে কিন্তু একটু পয়সা খরচের ব্যাপার আছে, কারণ আমাকে একটুখানি বই কিনতে হবে, সাবজেক্টের নিয়ে একটু ডেপথে যেতে হবে, কারণ সাবজেক্টের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার, কারণ এই ধরনের ইনফরমেশন পশ্চিমবাংলায় আমি তো না হয় একটা ইনস্টিটিউট করেছি, কিন্তু স্যারকে যে আমরা পাচ্ছি তোমাদের জন্যে, আমাদের জন্যে, যারা এই মুহূর্তে অ্যান্থ্রো প্রিপারেশন নিচ্ছ, আমি মাঝে জাস্ট তোমাদের 1.5-2 মিনিট নিচ্ছি যে কেন এই সেশনটা এতটা ইম্পর্টেন্ট অন্যান্য সেশনের থেকেও। তার কারণটা হচ্ছে একটা ডাব্লিউবিসিএস যদি কোনোভাবে মিস যায়, আসলে ওটা 1 বছর মিস যায় না,
মোটামুটি 2 থেকে আড়াই বছর কিংবা কখনো ওটা 3 বছরও মিস যায়, কারণ তোমার পরের ডাব্লিউবিসিএস এর অ্যাটেম্পটে তোমার কেমন হবে না হবে, তো একটা ডাব্লিউবিসিএস এ কোনোভাবে ছিটকে যাচ্ছ মানে জীবন থেকে 2 বছর কিন্তু চলে যাবে। আর আমার একজন মেন্টর হিসেবে টার্গেট থাকে এই মুহূর্তে, যখন আমাদের কাছে এত মেটেরিয়াল আছে, তাহলে কোন জিনিসটা দরকার কোন জিনিসটা দরকার নয়, এত রিসার্চ হচ্ছে ডাব্লিউবিসিএস নিয়ে, এত ভিডিও ইউটিউবে, তো সেক্ষেত্রে তোমাদের কাছে এটা নিয়ে আসা এবং তাদেরকে ধরেই নিয়ে আসা, যাতে তোমরা তাদেরকে থেকে বুঝতে পারো যে তাদের একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু আমাদের সকলের মধ্যেই রয়েছে। তো স্যার কিন্তু খুব খুঁটিনাটিগুলো ধরে বিশ্লেষণ করলেন, কারণ উনি শুধুমাত্র অ্যান্থ্রো নিয়েই পরীক্ষা দিয়েছেন এবং সম্ভবত স্যার 3 থেকে 4টে কিংবা হয়তো 5টার কাছাকাছি উনি অ্যাটেম্প্ট দিয়েছেন অ্যান্থ্রো নিয়ে, আমি যদি খুব ভুল না হই। তো তারপরে গিয়েও যখন একটা মানুষ সেই সাবজেক্টটার যে পার্টগুলো এখনও আন্ডার ডেভেলপমেন্ট জায়গায় রয়েছে, অর্থাৎ এখনও ডেভেলপ নয়, যে যে বিষয়গুলোকে একটু ডেভেলপ বাংলায় হলে ভালো হয়, স্যার কিন্তু সেগুলো নিয়েও আলোচনা করলেন। তার একটা বড় কারণ, তোমরা যদি কোনোভাবে ওই লুপহোলগুলো বা ওই পিটফলগুলোর মধ্যে পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। অর্থাৎ স্যার যেটা একটু আগে এক্সপ্লেন করছিলেন যে 75% আর 25% যে রেশিওটা, 75% হয়তো তুমি পেয়ে গেলে, বাট ইনিশিয়াল স্টেজে তোমার যখন সবে সূচনা হচ্ছে, সেই সময় কি করে তুমি বুঝবে, তার জন্য কিন্তু স্যারের বলা কথাগুলোকে এখানে ফলো করতে হবে। আমি তোমাদেরকে জাস্ট আরেকবার বিষয়টা বলে দিচ্ছি, যদি এই মুহূর্তে বেরিয়ে গিয়ে থাকে মাথা থেকে যতটা স্যার সেশনটা দিলেন, এবং এই সেশনটা প্রত্যেককে রিকোয়েস্ট করবো সেভ রেখে দাও, যাদের অ্যানথ্রোপোলজি হতে চলেছে। তোমরা ইউটিউবে একটা সেভ বাটন পাবে, সেভ রেখে দাও, কারণ এই সেশনটা লাগবে। আমি আমার প্রিপারেশনে করতাম, আমার অনেক ভিডিও পছন্দ হলে না সেভ সেভ করে রেখে দিতাম ডাউনলোড করে করে, ভবিষ্যতে লাগবে রিভিশন করতে। স্যারের এই ভিডিওটা অ্যানথ্রোর জন্য কিন্তু লাগবেই লাগবে, কারণ এতে স্যার একদম ডিটেলে প্রজ অ্যান্ড কনসকে আলোচনা করেছেন। তো সেক্ষেত্রে প্রীতিশবাবু, একটা প্রশ্ন আপনার কাছে আবার রাখবো, কারণ আপনি সেই জায়গাটা অ্যাচিভ করেছেন, বাকিরা সেই জায়গাটা স্বপ্ন দেখছে এই মুহূর্তে। তো সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজির আনসার রাইটিং নিয়ে এবারে প্রশ্নটা, কারণ বহু ছাত্রছাত্রী এটা প্রিপারেশন ফেজে আনসার রাইটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আনসার রাইটিংটা কোন সময় উত্তম যে শুরু করা দরকার? কারণ আজও আনসার রাইটিং নিয়ে একটা জটিলতা চলে যে প্রিলিমসটা দিয়েই না হয় আনসার রাইটিং করবে, এখন আপাতত বই পড়ি। তো এই আনসার রাইটিং কি সত্যিই একটা সাপ্তাহিকভাবে কি করা উচিত? আনসার রাইটিং কি প্রিলিমসের আগেও একজন অ্যাসপিরেন্টের শুরু করা উচিত, ঠিক যেরকম আমরা ইউপিএসসিতে যে কালচারটা দেখতে পাই? সত্যি কি ডাব্লিউবিসিএস এর যে প্রবণতা, যে কম্পিটিশন, সেটা কি আজকে অন্তত পশ্চিমবঙ্গের ইউপিএসসি লেভেলে গেছে যে আনসার রাইটিং আগে থেকেই শুরু করা উচিত? আর যদি মনে হয় আপনার যে আনসার রাইটিং স্টুডেন্টরা চাইলে কিছুটা সময় পরেও শুরু করতে পারে, যেহেতু সাবজেক্টটা কম্প্যাক্ট, এটা কতটা সক্রিয়ভাবে স্টুডেন্টকে কাজ করবে, নাকি সম্পূর্ণভাবে একটা স্টুডেন্টের প্রিপারেশনকে নিষ্ক্রিয় করে দেবে? আপনি আমাকে বলুন এটা। যারা আনসার রাইটিং করেন তারা তো অবশ্যই খুব ভালো। আমি আনসার রাইটিং অত কিছু করতাম না, এটা আমার একটা আচ্ছা। ত্রুটি। এবার আমি করতাম না বলে আমি করতে বলবো না, এটা তো বলা ঠিক নয়। অবশ্যই করা ভালো। কেন করা ভালো? কারণ ওই গল্পটা একই, যে প্রতি 10 নম্বর 9 মিনিটে করতে হবে। এবার এইটা আমার প্রথম ডব্লিউবিসিএস এ রীতিমতো অসুবিধা হয়েছিল, দ্বিতীয় ডব্লিউবিসিএস এ রীতিমতো অসুবিধা হয়েছিল, তৃতীয় ডব্লিউবিসিএস, চতুর্থ ডব্লিউবিসিএস থেকে এইটা সমস্যা ছিল না, কারণ তখন অলরেডি আমি এক্সপেরিয়েন্স। এবার আমার এক্সপেরিয়েন্সটা এক্সাম হল এনভায়রনমেন্ট থেকে এসছে। এবার ফলশ্রুতি হিসাবে আমার ক্ষেত্রে হয়তো মানে কিছুটা আমি একদম এক্সাম হল এনভায়রনমেন্ট থেকে দিয়েছি, তাছাড়া মক দিয়েছি 2-1 জায়গাতে অ্যানথ্রোপোলজির ওপর। এবং সে সমস্ত ক্ষেত্রে আমি ওই আমার একটা স্ট্র্যাটেজি ছিল এই ক্ষেত্রে, যে ওই 10 নম্বরটা 9 মিনিটে করতে হবে। আমি অঙ্কের ক্ষেত্রেও যেমন 10টা অঙ্ক 9 মিনিটে করতাম শেষের দিকে, সেরকম ম্যাথসের ক্ষেত্রেও আমি যখন করতাম আমার কাছে টার্গেট ছিল যে পুরো কোশ্চেনটায় ধরুন আহ, যে 10 নম্বরে যদি কোশ্চেন থাকে সেটা আমি 9 মিনিটে কমপ্লিট করবো, 20 নম্বরে যদি কোনো কোশ্চেন থাকে 18 মিনিটে কমপ্লিট করবো। এবং এই টাইম ম্যানেজমেন্টের জন্য লেখার দরকার আছে, কিন্তু লেখার সাথে সাথে প্রিপারেশনটা কমপ্লিট করার খুব দরকার। মানে আমি বলতে চাইছি যে প্রিপারেশনটাই যদি কমপ্লিট না হয়, অনেকে এখন সেই জায়গাটা নেই যে 400 নম্বরের মধ্যে 400 নম্বর আমি শেষ করতে পারলাম না, অথচ আমি মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে পুরো উত্তরটা আমার জানা নেই, আমি 350 মতো উত্তর করেছি, 370 মতো উত্তর করেছি, তাহলে পরে অ্যানথ্রোপোলজি নম্বরটা একটা জায়গাতে আসবে না এবং সেটা ওভারঅল রেজাল্টে কিন্তু এফেক্ট করবে। তো 400-র মধ্যে 400 নম্বরই টার্গেট করার মতো জায়গায় আমি পৌঁছেছি কিনা সেইটা চেক করা কিন্তু খুব এসেনশিয়াল, এবং সেইটা এনসিওর করাটা খুব এসেনশিয়াল। এবং সেইটা এনসিওর কি করে করতে হবে, সেইটা যদি এনসিওর করতে হয়
তাহলে পরে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি যেরকম বললাম যে যে কোনো একটা বই প্রথমে আমি হাতে নিলাম, নেওয়ার পর সে কিছু কিছু জায়গাগুলোতে আমাদের কোনো সমস্যা হবে না, এটা সবার কাছে আছে। যেমন পেপার টু এ আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি ডক্টর রূপাল মান্না স্যারের সান্নিধ্য লাভ করেছি শুরুতে। ডক্টর রূপাল মান্না স্যারের কথাই বারবারই বলছি, ওনার সান্নিধ্য লাভ করেছি, এবং ওনার কাছ থেকে আমার অ্যানথ্রোপোলজির বেসিক আইডিয়া তৈরি হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে উনি আমাকে অ্যানথ্রোপোলজির, উনি আমার গুরু, কিন্তু আমার মনে হয়েছিল যে এর পরেও আমার আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোতে হয়তো ওনার কাছেও আমি খুব ইলাবোরেট ডিসকাশন পাইনি। এবার ইট ইজ অ্যানাদার ম্যাটার যে আমি ফোন করলে পরে উনি আমাকে বুঝিয়ে দিতেন বা সেরকম ব্যাপার রয়েছে, সেই রকম ব্যাপার থাকলেও মেইনলি কিন্তু যেটা ব্যাপার যে আমাকে সেগুলো অন্য জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে। আমি আপনাকে বলছি সেকেন্ড পেপার দিয়ে সেটা অতটা সমস্যাও হয় না। সেকেন্ড পেপারটা অনেকটাই ডেসক্রিপটিভ এসে টাইপ, কারণ ওখানে ট্রাইবাল লাইফ নিয়ে মুখ্যত আলোচনা হয়েছে। একটা জিনিস রিলেট করে পড়তে পারলে অ্যানথ্রোপোলজি খুব ভালো তৈরি হয়, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে আমাদের বিভিন্ন লিথিক এজ নিয়ে আলোচনা রয়েছে, আবার লিথিক এজের কালচার গুলো নিয়েও আলোচনা রয়েছে, কিন্তু সেপারেট জায়গায়। আবার ইন্ডিয়ান পার্টটুকু, এই লিথিক এজ লিথিক কালচারের যেটা ইন্ডিয়ান অ্যাসপেক্ট, সেইটা আমরা পেপার 2 এ গিয়ে পাচ্ছি। পেপার 1 এ আমরা পাচ্ছি হচ্ছে অ্যাজ এ হোল ইন জেনারেল লিথিক লিথিক কালচার, এবং তার সাথে সাথে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে প্রাইমেট থেকে, যে আমরা লাস্টে যে হিউম্যানে এসে স্থানান্তরিত হলাম, অর্থাৎ হোমোসেপিয়েন্সে আমরা যে পৌঁছালাম, এই যে স্তর বাই স্তর লেয়ার যে ইভলিউশনটা হয়েছে, সেইটা নিয়ে আমাদের পেপার 1-এ আলোচনা রয়েছে। আর সেটার ইন্ডিয়ান অ্যাসপেক্ট গুলো, কালচারাল অ্যাসপেক্ট গুলো আমরা পেপার 2-এ আলোচনা করেছি। ফলে একদিকে আমরা যেমন অ্যানাটমিক্যাল চেঞ্জেস গুলো পড়তে থাকি, ঠিক সাথে সাথে অ্যানাটমিক্যাল চেঞ্জের সাথে রিলেট করে যে মানুষের বুদ্ধির যে চেঞ্জ হচ্ছে সেইটা। আর এই যে বুদ্ধি বা এই যে কালচারাল চেঞ্জ হয়েছে, কালচার কিন্তু এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট। আমাদের কালচার এবং এনভায়রনমেন্টের উপর আলাদা চ্যাপ্টার রয়েছে, সেটা পড়লেও এটা খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। তো যদি একটু লিঙ্ক করে পড়া যায়, মানে আমি বলতে চাইছি যে এটা হচ্ছে গিয়ে লোয়ার প্যালিওলিথিক এজ। এই সময় কোন ধরনের মানুষের ইভলিউশনের কোন স্তর ছিল? তখন হোমো ইরেক্টাস ছিল। হোমো ইরেক্টাস যখন ছিল তখন পৃথিবীর কন্ডিশন কেমন ছিল? তখন আইস এজ ছিল। এবার আইস এজে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে কৃষিকাজ বা এগ্রিকালচার শুরু হবে? চারদিকে তো বরফের হিমবাহ, ঠিক আছে? আমি বলছি এই রিলেট করার, আমি বলছি কেন এই যে প্যালিওলিথিক কালচারে তাহলে আলটিমেট কি করতে হতো? শিকার করতে হবে যদি খেতে হয়। তার মানে আমি তো ভেজ খাবার খুব একটা পাচ্ছি না। এপরা তো দুরকম খাবারই খায়, ভেজও খায় নন ভেজও খায়, এবং শুরুতে মানুষ ভেজই খেত, কিন্তু এই নন ভেজে এত মারাত্মক ভাবে মানুষের শিফট করা, সেটা তো প্রয়োজনে। এই যে লিঙ্ক আপটা করা, ঠিক আছে, এবং তার সাথে সাথে তখন কি দরকার ছিল, কি মেইন ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা লোয়ার প্যালিওলিথিক থেকে মিডিল প্যালিওলিথিকে গিয়ে? মেইনলি ডেভেলপ করছে হচ্ছে টুলস গুলো। কি টুলস? টুলস গুলো কি পারপাসে ইউজ করতে হতো? টুলস গুলো তার মানে বিভিন্ন জীবজন্তুকে মারার জন্য ইউজ করা হতো। এবার দেখুন একদম শুরুতে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কি ছিল, ছোট ছোট কুঠার টাইপের জিনিসপত্র ছিল একদম শুরুতে, ঠিক আছে? একদম শুরুতে তো শুধু পাথর ছিল, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো। মানুষ দেখলো যে এমনি পাথর ছুঁড়ে মারার থেকে ওকে যদি একটুখানি ধারালো করে নেওয়া যায়। আমরা লোয়ার প্যালিওলিথিক নিয়ে আলোচনা করি, চারদিকে হিমবাহ, এটাকে ইমাজিন করতে হবে, এটা শুধু পড়ার ব্যাপার না। তার মানে তখন আমাকে কি করতে হবে? পাথরটা ছুঁড়ে মারার থেকে পাথরটাকে একটুখানি ধার দিয়ে নি। তার মানে ধার কি করে দেবো? আমি যদি একটা পাথরকে নিয়ে আর একটা পাথরের উপর যদি ঠুকতে থাকি, তাহলে পরে সেই পাথর থেকে পাথরের টুকরো গুলো বেরিয়ে বেরিয়ে আসবে, ছোট ছোট টুকরো বেরিয়ে আসবে, পাথরটা ক্রমশ সুচলো হবে। এবার সেটা যদি ছুঁড়ে মারি তাহলে আমার পশু শিকার করতে সুবিধা, পাথর ছুঁড়ে মারার থেকে ছুচালো পাথর দিয়ে। সেটাই তো লোয়ার প্যালিওলিথিক কালচার, ঠিক আছে? হ্যান্ড এক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার তারপর সেখান থেকে কি তৈরি হলো? আমরা আরেকটু উন্নত হলো, আমরা দেখলাম যে সেই পাথরের তৈরি করতে করতে মানুষের ব্রেনও ডেভেলপ করেছে। হোমো ইরেক্টাস ছিল তখন একদম শুরুতে। হোমো ইরেক্টাস কেন, ইরেক্ট কথাটা কেন আসছে? মানুষ তখন সর্বপ্রথম, এটা শুধু অন্ধের মতো মুখস্থ করলে হয় না, মানুষ তখন সর্বপ্রথম মেরুদণ্ডের উপর ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারছে, ইরেক্ট পোস্টার অফ ম্যান।
আর কোনো প্রাণী মানুষ ছাড়া কিন্তু কমপ্লিট ইরেক্ট পোস্টার করে না। মানুষের কাছাকাছি শিম্পাঞ্জি যারা রয়েছে তারা নাকেল ওয়াক করে, গরিলারা নাকেল ওয়াক করে, তারা ওই পিঠটা কুজো করে ওঠে, হাতটা নিচু করে রেখে কোন রকমে বাড়ায়। মানুষের এই ইভলিউশন গুলো হচ্ছে সময়ের তাগিদে হচ্ছে, প্রয়োজনের তাগিদে হচ্ছে। মানুষ সার্ভাইভ করছে আইস এজ, যেখানে আইস এজে বড় বড় প্রাণী, বাইসনের মতো কত প্রাণী যারা অনেক বেশি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট রক্ত যদি মানা হয়, তারা অনেক বেশি যোগ্য ছিল, তারা সার্ভাইভ করতে পারছে না, কিন্তু মানুষ সার্ভাইভ করে যাচ্ছে। বুদ্ধি, মানুষের যে ইন্টেলিজেন্স আছে, মানুষের কিন্তু ওরকম পশুদের মতো বাঘের মতো দাঁত নখ নেই যে সেইটা দিয়ে শিকার করে খাবে। কাজে মানুষকে আমি বলছি যে এই যে রিলেশনটা, আমি একদিকে আলাদা করে একদিন কালচার পড়লাম, আলাদা করে একদিন মানুষের হিউম্যান অ্যানাটমির ডেভেলপমেন্ট পড়লাম, কিন্তু আমি বুঝবো না। আমি দেখবো যে মানুষের এই যে বুদ্ধিবৃত্তি করছে, মানুষ এই যে সূচনা করতে শিখলো, তারপর মানুষ চেষ্টা করছে যে আরো এটা কি করে করা যায়, সাথে সাথে মানুষের স্কাল ডেভেলপমেন্ট হচ্ছে, বুদ্ধি বাড়ছে। হোমো ইরেক্টাসের থেকে নিয়ান্ডারথালের স্কাল ক্যাপাসিটি, নিয়ান্ডারথালের থেকে ক্রোম্যাগননের স্কাল ক্যাপাসিটি ক্রমশ বাড়ছে, এক একটা করে এজ উন্নত হচ্ছে, এক একটা করে কালচার উন্নত হচ্ছে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে আমাদের গ্লেসিয়ার যুগে, গ্লেসিয়ার এজে, গ্লেসিয়ার এজের বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে। এবার তারপরে এই গ্লেসিয়ার এজ যখন কমপ্লিট হচ্ছে, তখন আসছে কোন এজ, তখন আসছে হচ্ছে গ্লেসিয়ার। এটা কিন্তু একটা বিশাল বড় পার্ট অ্যানথ্রোপোলজির আমি আলোচনা করছি। এর মধ্যে পেপার ওয়ানের অ্যানাটমিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস রয়েছে। আস্তে আস্তে মানে প্রথমে ছিল হচ্ছে অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস থেকে হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস থেকে নিয়ান্ডারথাল, নিয়ান্ডারথাল থেকে ক্রোম্যাগনন, ক্রোম্যাগনন থেকে মডার্ন ম্যান তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো আমি বলছি এই যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এই অ্যানাটমিটা যে ডেভেলপ হচ্ছে, মানুষের বুদ্ধি বৃদ্ধি বাড়ছে, স্কাল ক্যাপাসিটি বাড়ছে, সাথে সাথে মানুষের পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষের স্কাল যখন এই আইসের শেষ হয়ে গেল, তখন চারদিকে তীরভূমিতে ভরে গেল, সাথে সাথে আমাদের কিন্তু প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, এরকম এজ গুলো কিন্তু শেষ হচ্ছে। আমরা আস্তে আস্তে মেসোলিথিক যুগে প্রবেশ করছি। মেসোলিথিক যুগে আর গ্লেসিয়ার নেই, মানুষের স্কাল ক্যাপাসিটি বেড়ে গেছে, প্রায় মডার্ন ম্যান তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে একদিকে দেখুন আমাদের স্কাল ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে আমাদের মাসেল স্ট্রং হচ্ছে, আমাদের ক্রমশ ফোরামেন অফ ম্যাগনামের ক্রমশ অ্যান্টেরিয়র পজিশন হচ্ছে, ঠিক আছে। এরকম করে আমাদের যাতে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি, আমাদের বানরদের মতো গাছে গাছে থাকার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। মানুষ নিচে নামছে, দুপায়ে হাঁটছে, হাত দিয়ে কাজ করছে, এবং সেইখান থেকে আস্তে আস্তে কি হয়েছে, যখন চারদিকে তৃণভূমি, তখন মানুষ দেখলো যে সিড যখন ফেলছি, তখন কিন্তু গাছ তৈরি হচ্ছে। সেই গাছগুলো, তার মানে কি, সিড যদি জমিয়ে রাখা যায়, তাহলে সেখান থেকে পরে গাছ তৈরি হবে, পরে আমাদের খাদ্যের সমস্যা মিটবে। তাহলে আমাদের দূরে দূরে যে যেতে হতো এতদিন, সেই দূরে দূরে যাওয়ার আর দরকার পড়ছে না। মানুষের তাহলে স্কাল এখন ফুলি ডেভেলপ, মানুষ অনেকটা মডার্ন হিউম্যানের মতো দেখতে হয়ে গেছে। মানুষ যে ব্রেনের ইউজ করছে, অন্য প্রাণী যে ব্রেনের ইউজ করে না, ফলে তার ডেভেলপ হচ্ছে। আর যত তার ব্রেনের ডেভেলপ হচ্ছে, তত তার শারীরিক পোস্টার গুলো এমন হচ্ছে যাতে সে খাড়া হয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারে, ঠিক আছে। ফলে অ্যানাটমিক্যাল ডেভেলপমেন্ট মনে রাখা খুব সোজা, এরকম ভাবে যদি মনে রাখা যায়, ঠিক আছে। আমাদের দাঁতের মাঝখানে একটা ডায়াস্টেমা ছিল, আমাদের দাঁতগুলো অনেক ইয়ে ছিল, বড় বড় দাঁত ছিল, কারণ তখন মানুষকে শুধু মাংস খেতে হতো। কেন দাঁত ছোট হয়ে যাচ্ছে আমাদের মেসোলিথিক এজে গিয়ে? কারণ মানুষ যখন এগ্রিকালচারে, চারদিকে তখন তৃণভূমি, গ্লেসিয়ারের শেষ, গ্লেসিয়ারের শেষ হওয়ার পরে চারদিকে তৃণভূমি, মানুষ তখন ফলমূল খাওয়া শুরু করতে পারছে, মানুষের খাবারের সোর্স বেড়ে যাচ্ছে, ফুড সোর্স বেড়ে যাচ্ছে, মানুষ কিন্তু আবার নন ভেজ ইটিং শুরু করছে। মানুষের কি তখন আর বড় বড় দাঁতের প্রয়োজনীয়তা থাকছে? কাজে দেখুন স্কালের চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে। আমাদের যখন দূরে দূরে যেতে হতো, তখন যে মাসেল লাগতো দীর্ঘ সময় শিকার করার জন্য, দূর থেকে খাবার সংগ্রহ করার জন্য, এখন সেটা নেই। তার সাথে সাথে কি আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ করছে, হুইল আবিষ্কার হচ্ছে, পটার সুইল, পটার সুইল এই আমাদের আবিষ্কার হওয়ার সাথে সাথে মাছ ধরার জাল তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি বলছি যে অ্যানথ্রোপোলজিটাকে রিলেট করে পড়ার খুব দরকার, এক। দ্বিতীয় হচ্ছে, এইভাবে তো আমি সাবজেক্টটাকে জলের মতো, ছবির মতো আয়ত্ত করলাম। এই বোঝাটা অনেক ইম্পর্টেন্ট রাদার আপনি দ্যান লেখা। যেভাবে বললেন তাতে তো আমি ইন্টারেস্টেড হয়ে গেলাম। মানে আমি তো হ্যাঁ, বুঝতেই পারছি, যারা ভিডিওটা দেখবে তোমরা কমেন্টে এটা জানিও প্লিজ, যে স্যার কিন্তু এখানে অ্যানথ্রোপোলজির শুরুর দিকটা, যেটা হয়তো ইতিহাসেও একটা প্রি হিস্ট্রি চ্যাপ্টার করে খুব ছোট করে বলা থাকে ইতিহাসে, একদম।
স্যার এত সুন্দর করে বললেন, মনে হয় তোমাদের চোখের মধ্যেই ভেসে উঠলো পুরো পুরো যে যে এরকম একটা সিচুয়েশন থেকে মানুষ কেন এটা করছে, কেন এই বিষয়টা মানুষের সাথে হচ্ছে, একটা বিবর্তনের ধারা কিন্তু স্যার কোথাও এক্সপ্লেন করলে। এটা কিন্তু পার্ট অফ ইউর অ্যানথ্রোপোলজি টিচিং। অথচ সুন্দর। দেখুন যে এইটা কিন্তু স্কাল আমাদের কিন্তু হিউম্যান অ্যানাটমির পার্টটা রয়েছে, আমাদের ফার্স্ট পেপারে কালচারটা রয়েছে, সেকেন্ড পেপারে ইন্ডিয়ান অ্যাসপেক্ট গুলো রয়েছে। এইগুলো আমরা আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে তৈরি করি, কোশ্চেন আনসার হিসেবে তৈরি করি, তাতে এইগুলোতে মনে রাখতে ভীষণ সমস্যা হয়। কিন্তু যদি আমরা সেটাকে ভিজুয়ালাইজ করে পড়তে পারি, মনে রাখাটা কত ইজি হয়ে যায়। এবার এই যে যখন মানে মানুষকে বুঝতে দূরে যেতে পারছি হচ্ছে স্যার। না, যখন মানুষকে দূরে যেতে হচ্ছে না, মানুষ যখন এগ্রিকালচার শিখে যাচ্ছে, মানুষের যখন পটার সুইল তৈরি হয়ে গেছে, মানুষ তার মানে কি পটার সুইলে তো তাকে অত পথ হাঁটতেও হচ্ছে না। ঠিক আছে, সে বাড়িতে অনেক বেশি সেডেন্টারি লাইফস্টাইল অফ হিউম্যান বিংস চলে আসছে, ভিলেজ তৈরি হচ্ছে। যখন ভিলেজ তৈরি হচ্ছে, এগ্রিকালচার ডেভেলপ করছে, তখনই কিনা মানুষের আর্ট আসছে। মানুষ তো ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। যখন তার খাবারের সমস্যা, কিন্তু যখন পর্যন্ত যখন সে খাবার পাচ্ছে না, তার খাবারের কনসার্নটাই মেইন কনসার্ন, কিন্তু খাবারের কনসার্নটি মিটে গেল, তখন তো এবার তাকে তার আসল হিউম্যান সত্তাটা, তার যে এত স্কাল ক্যাপাসিটি তৈরি হলো এতদিন ধরে, এত বুদ্ধি, সে এবার কোন কাজে লাগাবে? দ্যাট ইজ আর্ট, যেটা অন্য ইনক্যাপেবল অফ, যেটা অন্যরা করতে কমপ্লিটলি ইনক্যাপেবল। আর কোনো প্রাণী নেই আমাদের ওয়ার্ল্ডে যে কিনা আর্ট বোঝে। ব্রেনের যত কমপ্লেক্সিটি বাড়ছে, ব্রেনের তত, মানুষের টেস্ট ক্ষমতা যতটা, যদি খুব ছোট্ট করে বলা যায়, খাবারের এত রকম টেস্ট মানুষ বোঝে, এনিম্যাল এতটা বোঝে না, বিকজ অফ স্কাল ক্যাপাসিটি, কমপ্লেক্সিটি অফ ব্রেন। রাইট। ঠিক আছে, এবার এই যে হুইল তৈরি হওয়ার সাথে সাথে সিভিলাইজেশনে অসম্ভব উন্নতি, কারণ ডিস্টেন্স শর্ট হয়ে গেল, মানুষকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না, মানুষ তখন আর্ট তৈরি করছে, বিভিন্ন ভীমবেটকা আর্ট তৈরি হচ্ছে পৃথিবীর বড় বড় জায়গায়, বিভিন্ন আর্ট কেভের মধ্যে গিয়ে মানুষ তখন ছবি আঁকছে। মানুষ কোথায় পাবে? ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি, ল্যাঙ্গুয়েজের আগে আর্ট এসছে। উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট আগে আর্ট, তারপর ল্যাঙ্গুয়েজ। তো তারপর যখন মানুষ দেখলো যে কমিউনিকেশন কত সহজ হয়ে যায় যদি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বল, আমরা পড়বো ওখানে। মানে চেয়ারকে আমরা চেয়ার কেন বলি, এর কোনো উত্তর নেই। আমরা সিম্বল তৈরি করেছি পৃথিবীর সব জায়গাতে, গোটা ল্যাঙ্গুয়েজ একটা সিম্বল সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যে এই জিনিসটাকে আমরা চেয়ার বলবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। রাইট। ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে, তখন মানুষ কিন্তু বাঘের সাথে লড়াই করে পারে না, কিন্তু এখন বাঘকে বাঁচানোর জন্য মানুষকে লড়াই করতে হচ্ছে। খুব ভালো একটা হ্যাঁ, অবজারভেশন স্যার শেয়ার করলো, ভাবার মতো বিষয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে আর্ট কালচার সিভিলাইজেশন। রাইট। ঠিক আছে, এবং এই এই আর্ট কালচার সিভিলাইজেশন গুলো ধীরে 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 মানুষের মধ্যে ডেভেলপ করছে। এবং এই এবং যে তার ডেভেলপমেন্টের প্রসেসটা, এটা বোধহয় পেপার 2 তে আছে, তাই তো? পেপার টুতে, ঠিক আছে, এই কালচারাল অ্যাসপেক্টটা, কালচার আগে হিউম্যান অ্যানাটমিটা কতটা ইম্পর্টেন্ট, যে মানুষ কালচার শুরু করেছে যে পাথরটাকে কি করে সূক্ষ্ম করতে হবে, আর মানুষ কালচার শেষ করছে গোটা পাহাড় ভেঙে একটা মন্দির বানাচ্ছে। ঠিক আছে, তো দ্যাট ইজ হিউম্যান কালচার, দ্যাট ইজ হিউম্যান সিভিলাইজেশন। এবং এই বিষয়গুলোই তোমাদেরকে কিন্তু ভালো করে ভিজুয়ালাইজ করে পড়তে হবে, কারণ স্যার কিন্তু বারবার বলছেন মুখস্থ করে না অ্যাকচুয়ালি এত বড় বড় পেপার নামানো যাবে না, এতগুলো পেপারের সাথে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। কারণ স্যার শুরু থেকে কিন্তু বারবার বলছেন আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। কারণ ছোট 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 করে একদম। নাচতে প্রত্যেক কোন কোন থেকে কোয়েশ্চেন তুলবে, অর্থাৎ যদি 5টা 40-এর প্রশ্ন আসতো, তাহলে যেটা হতো একটা কোনো টপিক থেকে হয়তো বললো 40 মার্কসে লেখো, বাট এবার কিন্তু স্যারের মতামত বা আমরা যেটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই এতদিনে দেখে ফেলেছো যে 10 মার্কসের কোয়েশ্চেন আছে, তো ডেফিনেটলি ওই এমসিকিউর মতো সব পান্না পান্না থেকে দেবে, একদম কিচ্ছু ছাড়বে না। তো স্যার এত সুন্দর করে অ্যানথ্রোপোলজি এক্সপ্লেন করলেন যে আমার আর দ্বিতীয় আপাতত স্যারকে কোনো প্রশ্ন করার নেই, কারণ স্যার এক্সপ্লেন করলো বুক লিস্ট ডিটেলে, এবং অ্যানথ্রোর একটা টপিক এমনভাবে এক্সপ্লেন করলো যে হাউ টু স্টার্ট, তুমি কিভাবে পড়বে সেটাও এই এই লাস্টের পার্টটাতে স্যার কিন্তু এক্সপ্লেন করলেন। আমি তোমাদের একটু সামারিটা বলে কিন্তু দিচ্ছি। একটা জায়গা বলার আছে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। যে হচ্ছে ইভেন আফটার গুড আন্ডারস্ট্যান্ডিং, ইভেন আফটার এ গুড মেন্টার, আমি একজন গুড মেন্টার পেয়েছি, এটাও একটা ইম্পর্টেন্ট। গুড বুকস পড়েছি, যেহেতু আপনার সঙ্গে আগের দিনই আমার আলোচনা হ্যাঁ হয়েছে যে আপনিও বই পড়তে ভালোবাসেন, আমিও বই পড়তে হ্যাঁ। ভালোবাসি। তো অভিরূপ দাও তখন ইন্টারভিউ দিয়েছিলাম, অভিরূপ দাও বই পড়তে খুবই ভালোবাসে Yes. অ্যাকচুয়ালি, তো এইসব দিকগুলোতে আমাদের মিল আছে। মানে আমরা ওরকম ঠিক ওই এমসিকিউ পড়ে পরীক্ষা দিয়ে চলে আসবো, ওই ব্যাপারের No, মধ্যে আমরা I'm not কোনোদিনই also ছিল well না। acquainted with that. আমিও খুব একটা এমসিকিউর মানুষ না, মানে আমাকে একটু পড়তে লাগে জিনিসটা। ঠিক আছে, তো প্রথম প্রথম যখন ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হলো, আমি খুব এক্সাইটেড ছিলাম।
যে বা ডেসক্রিপটিভ হয়েছে, একটা মনের মতো ঘটনা ঘটেছে আমার। তার অনেক কমসও আছে, কারণ এমনিতেই পিএসসি এতদিন সময় লাগিয়ে দেয় ডেসক্রিপটিভ পেপার হলে পরে না কতদিনই রেজাল্ট বার করতে সময় লাগবে, তারপর ইভালুয়েশনের একটা কম বেশির ব্যাপার থাকে। এখন তো তো অফিসার হই বা নেগেটিভ মেন্টর, আছে। মানে আপনি অফিসার আমরা মেন্টর। এখন ডেসক্রিপটিভ পেপারকে সাপোর্ট করা মানে সেকালে ঈশ্বরচন্দ্রের সময় সতীদাহর বিরুদ্ধে দাঁড়ানো, মানে লোকজন সব বিরুদ্ধে চলে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ডেসক্রিপটিভ একদম সাপোর্ট করছি একদম বলেই একদম ছাত্রছাত্রী বলছে আপনারা খারাপ চান। একদম একদম, কিন্তু যারা বই পড়তে ভালোবাসে তাদের ডেসক্রিপটিভ ভালোই লাগবে। হেভি লেগে এবার যাচ্ছে লোকজন। গল্পটা যেটা হয় যে এত কিছু পড়ে বুঝেও জেনেটিক্স এর কিছু কিছু চ্যাপ্টার কোন জায়গা থেকে পড়লে ভালো হয়, এইটা হচ্ছে একটা ভেটেরান ক্যান্ডিডেটের কোশ্চেন থাকে। ইট ইজ অ্যাসপিরেন্টদের, নতুন অ্যাসপিরেন্টদের কোশ্চেন নয়, কারণ তারা তখন অ্যানথ্রোপোলজিতে ডুবে আছে। অ্যানথ্রোপোলজির যে এক্সিস্টিং পার্টটা সহজলভ্য সেই পার্টটা তৈরি করতে করতে তাদের বেশ একটা সময় লেগে যাবে, বুঝে বুঝে পড়তে, বুঝে বুঝে পড়া, ছবির মতো করে পড়া, ঠিক আছে। এবার একটা হচ্ছে ওই জেনেটিক্স এর পার্ট গুলো আপনি কোত্থেকে পড়বেন। আমি বলছি যে এখানে পার্টিকুলারলি কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমার মনে হয় যদি কম্বাইন করে বিবেক ভাসমেসারের বই এবং শিবশঙ্কর দাসের বই, এই দুটো জেনেটিক্স চ্যাপ্টারটা আমার বেশ লেগেছে। ঠিক আছে, এই দুটো থেকে জেনেটিক্স চ্যাপ্টারটা পড়তে হবে। এর পরেও যে জায়গাটা হয়তো একটু আটকাবে সেটা হচ্ছে ওই কনস্যাঙ্গুইনিটির ওপর আমাদের একটা জায়গা রয়েছে, এবং এই কনস্যাঙ্গুইনিটি কোএফিসিয়েন্ট এখন প্রায় নিত্যকার প্রশ্নে পরিণত হয়েছে, যে ক্যালকুলেট দ্য কনস্যাঙ্গুইনিটি কোএফিসিয়েন্ট। এই জায়গাটা আমার মনে হয় খাস্তগি স্যারের লেখা একটা ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি যারা গ্রাজুয়েশন করেন তারা পড়েন বইটা। ঠিক আছে, এই বইয়ের জেনেটিক্স চ্যাপ্টারটা করলে এই জায়গাগুলোর কিন্তু খুব সুন্দর ওখানে কিন্তু ক্যালকুলেশন করে দেখানো আছে যে হাউ টু সলভ দিস কাইন্ড অফ ম্যাথ। আমি বলেই দিলাম, নট মেনি ক্যান্ডিডেটস নো দিস, আই এম শিওর। এক্সক্লুসিভ কন্টেন্ট পেলাম আচ্ছা, আমরা। হ্যাঁ, আর একটা ব্যাপার যেটা হচ্ছে এর পরেও আটকাবে হচ্ছে কিছু অ্যানথ্রোপোলজির মধ্যে সামান্য কিছু স্ট্যাটিস্টিক্স এর জায়গা আছে, এবং এদের এমন অবস্থা এখন পিএসসি এরা এই জায়গাগুলোকেও ছাড়েনি। এই জায়গাগুলোকে আজ থেকে 5 বছর আগে চোখ বন্ধ করে ছাড়া হতো, কারণ আজ থেকে 5 বছর আগে অতীতের কোনোবারে কোনোদিন এই কোশ্চেন থেকে কোশ্চেন দেওয়া হতো না। ইট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল পার্ট অফ অ্যানথ্রোপোলজি। স্ট্যাটিস্টিক্যাল ঠিক আছে, পার্ট। স্ট্যাটিস্টিক্যাল পার্ট অফ অ্যানথ্রোপোলজি, এটা কন্টেন্ট পাওয়া খুব মুশকিল, এবং এটা সেই ইউটিউবের ভরসায় বসতে হয়। যেমন ধরুন টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এইগুলো কিন্তু এখন কোয়েশ্চেনে দেয়, এবং এই টি টেস্ট কাই স্কোয়ার টেস্টের জন্য 1 নম্বর ইউটিউব ভিডিও দেখতে হবে, দেখে বুঝতে হবে। দ্বিতীয়ত কিছু কিছু স্ট্যাটিস্টিক্স এর বই অ্যাভেলেবেল যেখানে স্ট্যাটিস্টিক্স এর সার্ভে গুলো নিয়ে আলোচনা করা থাকে। ঠিক আছে, এই বিভিন্ন সার্ভের পর ডেটাগুলো কালেকশন করার পর ডেটাগুলো কম্পাইলেশন করে কোনো একটা কনক্লুশনে আমরা কিভাবে আসি, তার জন্য এই টি টেস্ট কাই স্কোয়ার টেস্ট এইগুলো করা। দিস ইজ এ কাইন্ড অফ টেস্ট আফটার কম্পাইলিং দ্য ডাটা টু কাম টু এ কনক্লুশন। এই যে এত ডেটা আমরা জোগাড় করলাম, এর থেকে কি কনক্লুশনে আমরা ড্র করতে পারি আলটিমেটলি, এবং সেইটার কতগুলো স্ট্যাটিস্টিক্যাল মেথড রয়েছে, তাদের মধ্যে টি টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ওই সার্ভে রিলেটেড যে সমস্ত বই আছে সেইগুলো থেকে যদি পড়া যায় তাহলে পরে কিন্তু এফেক্টিভ হয়। সো খুব ভাইটাল একটা পার্ট কিন্তু স্যার তোমাদের সাথে শেয়ার করলেন। যারা যারা সত্যি সত্যি অ্যানথ্রোপোলজির প্রিপারেশন নিচ্ছ, এবং এই সমস্ত কন্টেন্ট কিন্তু আমি শুধুমাত্র সিরিয়াস অ্যাসপিরেন্টদের জন্য বানাচ্ছি না, আমার না স্যার বা নাই এরকম কোনো ইনস্টিটিউট যারা তাদের কাছে টাইম থাকবে যে আমরা এইরকম একটা কন্টেন্ট এত ডেপথে করছি। আমরা চাইলে খুব ইজি পার্ট তোমরা ইউটিউবে বেশি দেখো, হরপ্পা সভ্যতাকে জাস্ট একটা হালকা হালকা পড়ালে সেই ভিডিওতে ভিউজ বেশি থাকে, এটা একটা অপ্রিয় সত্য। ডিটেলে পড়ালে স্টুডেন্টরা খুব একটা ধৈর্য ধরে রাখতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল মানে কোয়ালিটি, আই বিলিভ ইন কোয়ালিটি। তো সেক্ষেত্রে এই ভিডিওটা এত ডিটেলে স্যার শেয়ার করলেন, আমি তোমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করব এই কারণেই, যাতে যাদের অ্যান্থ্রো সম্পর্কে ধারণাটা ছিল না, এই ভিডিওটা তোমাদেরকে কম্প্রিহেন্সিভ হেল্প করতে চলেছে। আমি বারবার বলেছিলাম যে কমপ্লিট অপশনাল রোড ম্যাপ ফর 2024 আনতে চলেছি। এটা কিন্তু কমপ্লিট অপশনাল অ্যানথ্রোপোলজি রোড ম্যাপ স্যার কিন্তু দিয়ে দিল। বইয়ের লিস্ট, কোথায় গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে সেইটাও কিন্তু এটা লাস্টে এক্সক্লুসিভলি স্যার কভার করলেন। তো স্যারকে তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আমার তো আর কোনো প্রশ্নই করার নেই, কারণ এখানে মোটামুটি আমার জার্নি শেষ হচ্ছে প্রশ্নে। তো এরপরে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলতে চাই, WBCS পরীক্ষার আগে আমি একটা প্রিলিমসের উইকলি একটা করে লাইভ আনবো, ফেসবুকে লাইভটা হবে,
এবং স্যারকে এখানেই তোমাদের সামনেই পাবলিকলি একটা ইনভিটেশন দিয়ে রাখছি যে কোনো একটা দিন লাইভে আমরা স্যারকে পাবো, যেখানে তোমরা লাইভ কোয়েশ্চেন করবে, স্যার নিশ্চয়ই, একদম লাইভ কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে লাইভ দেবে। আমি খুব খুশি, এই ধরনের সেশন খুব পছন্দ করি। একদম, কারণ খুব কম অফিসার আছেন, মানে অনেকেই তাদের কাজে ব্যস্ত থাকেন, কিন্তু স্যার নিজেও যেহেতু একজন, স্যার একটা পার্ট অফ মেন্টারিংও করে থাকেন, তোমরা প্রত্যেকেই হয়তো অনেকেই অবগত এই বিষয়, এবং কেনই বা করবেন না, যে মানুষটি এত বছর ধরে এই সাবজেক্টটা, বিবিধ সাবজেক্টের সাথে তিনি ঘর করছেন, যে মানুষটির পড়াশোনা, যে মানুষটি এত পরিমাণে বই পড়তে ভালোবাসেন, যে মানুষটার শহরে গ্রন্থাগারের দৈন্যদশা আজও লাগে না, তো সেক্ষেত্রে সেই মানুষটার যদি গাইডেন্স পাও, চাকরি হওয়ার তো থাকবেই সেখানে, ডাব্লিউবিসিএস তো ফেরাবে না। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এই চ্যানেলটা ফলো করে রেখো, স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশকে, আমার স্টার্ট আপ, আমার বাংলার প্রতিষ্ঠান, বাঙালির উদ্যোগ। তো সেক্ষেত্রে তোমরা এবং আমিও একটা এটাকে রেখো। কথা অ্যাড করতে চাই, আপনি অবশ্যই আমাকে কোনোভাবে অবশ্যই, প্লিজ বলেননি প্লিজ। এটা বলতে, কিন্তু আপনার কন্টেন্টটা অনেকটাই আলাদা। বর্তমানে আমাদের বাংলা ভাষায় যে সমস্ত কন্টেন্ট রয়েছে এর থেকে অনেকটা আলাদা ভাবে আপনি একটা মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন নিজেকে, এবং এই জন্য আপনাকে অনেক শুভকামনা যে আপনি আরো সফল হন, আরো এগিয়ে যান। এইটা আমার খুব ভালো। এটা একেবারে পেইড প্রমোশন নয়, তোমরা কেউ মনে করো না, আমি এটা স্পন্টাসলি বললাম, এবং এটা আমি ওনাকে এক্সপেক্টেড ছিল বলে না প্রীতিশ দা, বললেন অন্তত মাঝে এটা। মধ্যে আমি এটা বলে থাকি। কোনো পেড প্রমোশনের গল্প এখানে নেই, এখানে জাস্ট আমি ওনার অ্যাডমিরেশন দেখে, ইট ইজ এ কাইন্ড অফ মিউচুয়াল অ্যাডমিরেশন, আমি তাই জন্যই ওনাকে বললাম। এবং আমি একটা জিনিসই স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, তোমাদেরকে এটা থ্রু বলি, কারা দেখবে জানি না, সেটা হচ্ছে ইংরেজি তো বহু বছর পড়াচ্ছি, আমার একটা স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গের বাইরে ছেলেমেয়েদেরকে যেতে হচ্ছে, সবাই তার মতো করে কন্ট্রিবিউট করছে, আমার মতো কিছু ছেলেমেয়ে যদি আসে, তারা ইউপিএসসি অবধি যদি পশ্চিমবঙ্গের ইংরেজিটাকে গাইড করতে পারে, কারণ আমরা একা তো পারবো না। তো আমার এটাই স্বপ্ন, স্মাইল স্টাডি কম্পিটিটিভ, আমাদের স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশকে আমি সেই শিখরে নিয়ে যাব, যেখানে আমার ইনস্টিটিউট থেকে আইবিপিএস হোক, এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, কিংবা ইউপিএসসির যেটা কম্পালসারি ইংলিশ পেপার, তোমরা আমার কাছে কম্প্রিহেন্সিভ গাইডেন্সটা পেয়ে যাবে, কারণ আমি নিজেও একজন রিডার, নিজে একজন রাইটার এবং মেন্টর। তো আমারও এটা স্বপ্ন, আমি আশা করছি সেই স্বপ্ন তোমাদেরকে মানে সাকসেসফুল করতে পারবো। এবং এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যেটা প্রত্যেক ভিডিওর লাস্টেই বলি, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024-এর ডেট হয়তো এখন অবধি অ্যানাউন্সড হয়নি, কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে বলি না বলি, তোমরা জানো যে এরকম ধরনের লকডাউন ফেজ চলতেই পারে, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক। তো সেক্ষেত্রে প্রিপারেশনটা তো প্রত্যেকেই রেখেছো, অপশনাল হোক, জিএস হোক, ম্যাথ হোক, কিংবা ডেসক্রিপটিভ। তো আমাদের ডেসক্রিপটিভের কিন্তু ব্যাচ কিন্তু রানিং চলছে, তোমরা যারা যারা ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে চাও, যাদের গাইডেন্স লাগবে, তারা ডেফিনেটলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটা কিন্তু জয়েন করে নিতে পারো। ডেসক্রিপটিভ ব্যাচে কিন্তু ধরে ধরে 6 থেকে 7 মাসের ফাউন্ডেশনে আমি তোমাদের ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ রেডি করিয়ে দেবো, অ্যান্ড ইট ইজ মাই প্রমিস টু এভরিওয়ান, প্রত্যেকে যারা যারা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ভিডিও এতটাই। পৃথ্বীশ দাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটা টাইম নমস্কার। এত ডিটেলে বুঝিয়েছেন, মানে এটা একদমই তোমাদেরকে বলছি আমি আপ্লুত হয়ে গেছি, বিকজ এইটার জন্য আমি কন্টেন্ট আনি তোমাদের জন্য, যে শুধুমাত্র স্যারের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কোনো কাজে লাগবে না, আমার ব্যাকগ্রাউন্ড তোমাদের কোনো কাজে লাগবে না, কাজে লাগবে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করতে পারছি। স্যার যে লাস্টের যে মাস্টার স্ট্রোকটা দিলেন না, যে এই পার্টটা কিন্তু তোমরা অনেকের চিন্তা ভাবনা করতে পারো, যে স্ট্যাটিস্টিক্যাল ভিউটা স্যার নিয়ে আসবে, এর জন্য তো একদম মানে আমি একদম জাস্ট ফ্ল্যাটার্ড হয়ে গেছি এই ব্যাপারে, যে লাস্টে এই পার্টটা উনি নাই বলতে পারতেন, ছেড়ে দিতে পারতেন, কোনো অসুবিধা নেই, বাট উনি কিন্তু তোমাদের জন্য শেয়ার করলেন। তো স্যারের প্রতি কিন্তু ভালোবাসা এবং শুভকামনা প্রত্যেকে রেখো স্যারের প্রতি, বারবার বলছি, কারণ স্যার কিন্তু অলরেডি একটা না, বিরাট যুদ্ধ জয় করে এই অবধি সত্যি এসেছেন। কথা, সেটা একটা জিনিস সত্যি কথা, যে শেয়ার করলে কখনো কমে না, শেয়ার করলে বাড়তেই থাকে। তো শেয়ারিং এ কোনো সমস্যা নেই। আর আমি যদি কারোর সাথে কিছু শেয়ার করি, তাহলে সে আমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে, এটা কোনোদিন হয় না। বিকজ বইগুলো কেনা একটা কথা, আর বইগুলো কিনে পড়া আরেকটা কথা। এবং যদি এই মুহূর্তে তোমরা যারা একটু হয়তো স্যারেরই এই ভিডিওটা যদি তোমাকে সত্যি হেল্পও করে কোনো সময় 60% মার্কস পেতে, এটা কিন্তু স্যারের জিতে যাওয়া, এটাকেও মাথায় রাখতে হবে, বিকজ কোথাও গিয়ে তো স্যার আজকে একদম। মেন্টাল লেভেলই রয়েছে। এবং সেক্ষেত্রে আমি চাই যে আমরা এই মুহূর্তে যে সমস্ত অফিসার এগিয়ে আসছেন, আমাদের এই মুহূর্তে এত এত ছাত্রছাত্রীর শুভকামনা তাদের ওয়েলবিংয়ের জন্য, তো সেক্ষেত্রে তারা তো প্রত্যেকেই আমাদের এই মুহূর্তেও একজন নবরূপের সমাজ সংস্কারক বলা যেতে পারে, কারণ ডাব্লিউবিসিএস কিন্তু তারাই হচ্ছে যাদের হাতে ল অ্যান্ড অর্ডার থাকবে। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস অফিসারদেরকে এই অ্যাসপিরেন্ট ফেজে গাইড করাটাও কিন্তু রিফর্মের থেকে কম নয়, এটা আমি সবসময় বলে থাকি। আমরা যারা মেন্টাররা আছি, যারা একদম সৎভাবে গাইড করছি তোমাদেরকে, যারা অফিসাররা গাইড করছেন, ইট ইজ অলসো এই এই যুগের একদম নিউ লাইফ, নিউ রিফর্মেশন।
তো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। যদি ভালোও লেগে থাকে জানিও, যদি মনে থাকে কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে জানিও। প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছি ইমপ্রুভমেন্টের। ইমপ্রুভমেন্ট ইজ দ্য নিউ ওয়ে অফ লাইফ। তো প্রত্যেকে জানিও। আর স্যারকে নিয়ে আমরা আবার লাইভে উপস্থিত হবো, আর যদি মনে হয় স্যারকে আবার কখনো লাগবে স্যারকেও জানিও। আমি তো স্যারের সঙ্গে একদম কানেক্টেডই থাকি, কোনো চাপ নেই। আমরা আবার একসাথে আসবো কোনো না কোনো লাইভ বা কোনো না কোনো রেকর্ডে। আপাতত থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। লেটস ক্র্যাক উইথ স্মাইল।